হাই স্টুডেন্টস, এই ভিডিওটাতে আমরা সেল সিগন্যালিং এবং জিপিসিআর পাথওয়ে নিয়ে ডিসকাস করব। সো এটা সেল সিগন্যালিংয়ের একটা বেসিক ইন্ট্রোডাকশন হবে। সিগন্যালিংয়ের টাইপসগুলো আমরা দেখব, অটোক্রাইন, প্যারাক্রাইন, এন্ডোক্রাইন এবং জিপিসিআর সিগন্যালিং কীভাবে কাজ করে সেটা দেখব। আই এম স্বাগত, এডুকেটর অফ বায়োলজি সায়েন্স ইন বেঙ্গলি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সি হাউ আওয়ার বডি রিয়্যাক্ট টু স্ট্রেস। যখন আমরা একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে থাকি, রানিং করি বা এক্সারসাইজ করি, দেন কি হয়, আমাদের বডিতে বেশি পরিমাণ এনার্জি তৈরি হওয়ার দরকার হয়। আর এনার্জি আমরা কোথা থেকে পাই? অবভিয়াসলি গ্লুকোজ থেকে। সো গ্লুকোজ লেভেলটা আপলিফ্ট হওয়ার দরকার হয়। বাট এটা কিভাবে হয় আমরা বেশ জানি অলরেডি, হরমোনাল রেগুলেশনের মাধ্যমে হয়। সো বেসিক্যালি কী করে, যখন আমরা রানিং করি, এক্সারসাইজ করি বা কোনো একটা কাজ যেটা করতে আমাদের মানে হার্ডওয়ার্ক করতে হচ্ছে প্রচুর, ঠিক আছে, তো তখন কি হয়, আমাদের ব্রেনে থাকা হাইপোথ্যালামাস বা পিটুইটারি যেগুলো আছে, ঠিক আছে, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করে, যেটা কিডনির ওপরে থাকা এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেগুলো আছে হলুদ কালারের, ঠিক আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। তো এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডালা অংশ থেকে তখন কি খরিত হয়? এপিনেফ্রিন, যার অপর নাম অ্যাড্রিনালিন। এটাকে দেখবে আমরা ফাইট হরমোন বলি, হ্যাঁ, কারণ এটা স্ট্রেস, এইরকম এক্সারসাইজ বা কোনো একটা যখন আমরা রানিং করছি বা ভয় পাচ্ছি, তখন কিন্তু এই অ্যাড্রিনালিন খরিত হয়, তাই না? আমরা জানি এগুলো ছোটোবেলা থেকে। সো এবার এই অ্যাড্রিনালিন কী করে, আমাদের লিভারে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় রক্তে। যে হার্ট রেট আছে সেটাকে বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। কে করে? অ্যাড্রিনালিন। তাহলে কি হয়, এই যে স্ট্রেস অবস্থা, ছোটা হোক, এক্সারসাইজ করা হোক বা এনিথিং, রাইট? সো তখন কি হয়, বডিটাকে ওই স্ট্রেসের বিরুদ্ধে, মানে যাতে একটা সঠিক রেসপন্স দিতে পারে বা যাতে ওটা স্ট্রেসটা কাটাতে পারে বা ওই অবস্থাটাই ওই এনার্জিটা যাতে দিতে পারে, সেই জন্য গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিচ্ছে বা হার্ট রেট, ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে কে? অ্যাড্রিনালিন। এই কাজটা হয় হরমোনাল রেগুলেশনের মাধ্যমে, রাইট? এটা আমরা জানি। বাট সেল সিগন্যালিংয়ের সাথে এর কি সম্পর্ক? আচ্ছা, এই সম্পর্কটা বুঝতে গেলে আমি জাস্ট একটা কোশ্চেন করব। এই যে অ্যাড্রিনালিন হরমোন গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছে, এটা তো আমরা একটা ডাটা হিসাবে মনে রেখেছি, বাট ডু ইউ নো হাউ? মেকানিজমটা কি? সো এই মেকানিজমটা জানতে গেলে আমাদের জানতে হবে প্রথমে সেল সিগন্যালিং কী। এবং ভিডিওর একদম লাস্টের দিকে তোমরা যদি পুরোটা দেখো, অবভিয়াসলি জানতে পারবে অ্যাড্রিনালিন হরমোন কীভাবে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, ঠিক আছে? সো কোয়াইট ফ্যাসিনেটিং ভিডিও হতে চলেছে। যারা সেল সিগন্যালিং নিয়ে পড়ছো, বিএসসি, তারা তো দেখতেই পারো, যারা ইন্টারেস্টেড তারাও দেখতে পারো। সো দিস ভিডিও ইজ ইন্ট্রোডাকশন টু সেল সিগন্যালিং। তো সেল সিগন্যালিং বলতে তো বোঝাচ্ছে কেউ কিছু একটা সিগন্যাল পাঠাচ্ছে কাউকে, আর সেল সিগন্যালিং মানে নিশ্চয়ই সেলসরাই পাঠাচ্ছে। তাহলে এই ব্যাপারটা কী? অ্যাকচুয়ালি সেল সিগন্যালিং মানে কিছুই না, ইট ইজ আ কমিউনিকেশন বিটুইন সেলস ইন আ মাল্টিসেলুলার অর্গানিজম। তো একটা মাল্টিসেলুলার অর্গানিজম বিলিয়ন্স অফ সেলস নিয়ে তৈরি। ওই সেলগুলো একে অপরের মধ্যে কমিউনিকেট করে, এবং কমিউনিকেট করলে কি হয়? সেল প্রলিফারেশন, মানে সেল ডিভিশন করতে, ডিফারেন্সিয়েশন মানে একটা সেল থেকে অন্য টাইপের সেল হতে, মেটাবলিজম বিভিন্ন জিনিস তৈরি করতে বা রেগুলেশন করতে, এবং প্রোগ্রাম সেল ডেথ, কখনো কখনো সেলটা যাতে মারা যায় সেই ব্যবস্থা করতে, এই সেল সিগন্যালিং কাজে লাগে। সো বেসিক্যালি এটা কিছুই নয়, একটা সোর্স সেল থাকে যেটা কি করে, সিগন্যালটাকে কিছু মলিকিউলসের মাধ্যমে একটা টার্গেট সেলে পাঠায়। তো যেই মলিকিউলগুলো সিগন্যালগুলোকে ক্যারি করে, এখানে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় লাইগ্যান্ড বা লিগ্যান্ড, ঠিক আছে? আর এই টার্গেট সেলে কিছু মেমব্রেন বাইন্ডিং কিছু প্রোটিন থাকে, যেগুলো যারা এই লাইগ্যান্ডটাকে বা সিগন্যালটাকে গ্রহণ করে, এদেরকে বলা হয় রিসেপ্টার। এখানে গ্রিন কালারে দেখতে পাচ্ছ। সো বেসিক
এগুলো জানো তোমরা সবাই এমনিতেই, লাইগ্যান্ড রিসেপ্টর, ঠিক আছে, লক কি মডেলারে সব পড়েছো নিশ্চয়ই। সো বেসিক্যালি কি, একটা সেল আরেকটা সেলকে সিগন্যাল পাঠাচ্ছে। এটা বিভিন্ন টাইপের সেল সিগন্যালিং হতে পারে, এগুলোই লেখা আছে দেখো। সেল প্রলিফারেশন, যে এইটা এই সেলটাকে সিগন্যাল দিল যে সেলটাকে ডিভাইড করো, ডিফারেন্সিয়েট করো, বা মেটাবলিজম কিছু একটা তৈরি করো, বা সেল ডেথ, যে না এখন মরে যাও, ঠিক আছে, জীবাণু দ্বারা অ্যাটাক করেছে, সো মরে যাও, নাহলে আদার্স যে হেলদি সেলগুলো তারাও ইনফেক্টেড হয়ে যেতে পারে। সো ডিফারেন্ট টাইপসের কিন্তু সেল সিগন্যালিংয়ের পারপাস হতে পারে, এটাই হচ্ছে বেসিক। এবার যতটা আমরা ইজিলি বলে দিচ্ছি ততটা ইজি তো নয়, বাট স্টিল আস্তে আস্তে আমরা যাব ইজি টু এক্সপ্লেনেশনের দিকে। এবার এই সোর্স সেল যখন পাঠাচ্ছে লাইগ্যান্ডের মাধ্যমে সিগন্যালটা, এবং সিগন্যালটা রিসেপ্টর দ্বারা গ্রহণ হচ্ছে, দেন আলটিমেট ফলটা কী হচ্ছে, সিগন্যালটা টার্গেট সেল যখন নিচ্ছে, আলটিমেট জিনিসটা কী, দরকারটা কী? ব্যাপারটা হচ্ছে টার্গেট সেলে যে ডিএনএ আছে বা স্পেসিফিক একটা জিন আছে, সেটা ট্রান্সক্রিপশন স্টার্ট হয় এই সিগন্যালটা যাওয়ার পর। এবং সেই ট্রান্সক্রিপশনটা স্টার্ট হলে কী হবে, লাস্টে একটা স্বাভাবিকভাবে এমআরএনএ থেকে আমরা কী পাবো, প্রোটিন পাবো, ডিএনএ থেকে এমআরএনএ, অ্যান্ড এমআরএনএ থেকে প্রোটিন। এটাকেই কিন্তু অনেকে জিন এক্সপ্রেশন বলে, অনেক বইয়েতে পাবে বা অনেক জায়গাতে পাবে। সো জিন এক্সপ্রেশন ইজ নাথিং বাট আ ডিএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, কারণ প্রোটিনটা তৈরি হলে তবেই কিন্তু আমাদের বডিতে সেটা ফাংশন করতে পারবে যে কোনোভাবে, রাইট? সো এটাই হচ্ছে সেল সিগন্যালিং, যে একটা সেল আরেকটা সেলকে সিগন্যাল পাঠাচ্ছে, ঠিক আছে, সেই সিগন্যালটা পেয়ে টার্গেট সেলে জিন এক্সপ্রেশন হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু জিন ট্রান্সক্রাইব হয়ে সেখান থেকে ট্রান্সলেট হয়ে প্রোটিন তৈরি হচ্ছে। এবার এটা এই এত ইজিলি ছবির মাধ্যমে হয় না, এটা পরপর বিভিন্ন ক্যাসকেড আছে, মেকানিজম আছে, স্টেপ বাই স্টেপ আছে, ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে জানবো। সো লেটস গো। প্রথমে আমরা জেনে নেব টাইপস অফ সেল সিগন্যালিং। সেল সিগন্যালিংয়ের বেশ কিছু টাইপস হয়। ফার্স্ট টাইপ হচ্ছে অটোক্রাইন সিগন্যালিং। অটোক্রাইন সিগন্যালিং বলতে কি বোঝায়? এই সিগন্যালিং পদ্ধতিতে কি হয়, যেই সেলটা সিগন্যাল পাঠাচ্ছে সেই সিগন্যালটা সেই সেলেই যে সেই সেলকে স্টিমুলেট করছে, ঠিক আছে। এটা বেসিক্যালি ইমিউন সেলসের ক্ষেত্রে হয়ে থাকে এই অটোক্রাইন সিগন্যালিংটা। একটা ইমিউন সেলই হয়তো একটা লিগ্যান্ড পাঠাচ্ছে, সেটা যে ওই সেলটাকেই রিসেপ্টরে, ওর রিসেপ্টর বাইরের দিকে আছে, তো ওকেই যে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। এটা ইনফেকশনের সময় মেনলি হয়ে থাকে। আরেকটা হচ্ছে প্যারাক্রাইন সিগন্যালিং। প্যারাক্রাইন সিগন্যালিং মানে নিয়ার বাই সেল, একটা সেল তার থেকে সামান্য একটু দূরে আরেকটা সেল আছে, তো লাইগ্যান্ডের মাধ্যমে সিগন্যালটা বয়ে নিয়ে যাচ্ছে, সেটা অন্য সেলটা গ্রহণ করছে। এখানেও আছে প্যারাক্রাইন সিগন্যালিংয়ের ছবি, সেম জিনিস, একটা সেল আর একটা নিয়ার বাই সেলকে সিগন্যাল পাঠাচ্ছে। এবার একটা জিনিস আছে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন ব্যাপারটা হরমোনাল ব্যাপারের সাথে জড়িত, সবাই জানো। মেনলি যে হরমোনসগুলো হয় সেগুলো কী করে, সেগুলোর ক্ষেত্রে টার্গেট সেল কিন্তু অনেক দূরে থাকে, সো সেগুলোর সার্কুলেশন বা ব্লাড ভেসেলের মাধ্যমে কিন্তু লাইগ্যান্ডগুলো সোর্স সেল থেকে টার্গেট সেলে পৌঁছায়। সো বুঝতেই পারছো এন্ডোক্রাইন সেলের ক্ষেত্রে কিন্তু কী হয়, এন্ডোক্রাইন সিগন্যালিংয়ের ক্ষেত্রে প্রচুর ডিস্টেন্স কভার করতে হয়, সো লাইগ্যান্ডগুলো সেইভাবেই বানানো থাকে। আরেকটা হয় জাক্সট্রোক্রাইন বা নচ সিগন্যালিং টাইপের বা কন্ট্যাক্ট সিগন্যালিং, যেখানে সেলগুলো পরপর একসাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে জাস্ট পাস করে দেয় একটা লাইগ্যান্ড আর একটা টার্গেট সেলে, একদম পাশে থাকা সেলে জাস্ট পাস করে দেয়, ঠিক আছে। প্যারাক্রাইনের সাথে এর পার্থক্য কি, প্যারাক্রাইনে নিয়ার বাই সেল বাট কাছাকাছি অ্যাটাচড নেই, বাট কন্ট্যাক্টের ক্ষেত্রে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, একদম পরের সেলটাকে অ্যাক্টিভেট করে দিল বা এরকম টাইপের ব্যাপার। সো দিস ইজ টাইপস অফ সিগন্যালিং। অটোক্রাইন, যেখানে লাইগ্যান্ড দ্বারা নিজেই নিজেকে অ্যাক্টিভেট করছে, এটা দেখা যায় ইমিউন সেলসে। প্যারাক্রাইন কি, নিয়ার বাই সেলসকে অ্যাক্টিভেট করছে, এটা নিউরনে স্পেশালি দেখা যায়। আর এন্ডোক্রাইন, এটা তো যে কোনো প্রকার হরমোনেই আমরা জানি যে এক প্রকার হরমোনগুলো কি হয়, ব্লাড ভেসেলের মাধ্যমে দিয়ে যায়, হরমোনগুলোও তো এক প্রকার লাইগ্যান্ড,
তারা যে নির্দিষ্ট টার্গেট সেলে যে পৌঁছায় এবং সেখানে যেই হরমোনের যেই রোল, যেমন থাইরক্সিন হলে মেটাবলিজম বাড়াবে, ইনসুলিন হলে গ্লুকোজ লেভেল কমাবে, তো সেইভাবে ক্রিয়া করে, রাইট? ওকে, এরপর আমরা যেটা আজকে পড়ব সেটা হচ্ছে জিপিসিআর পাথওয়ে বা জিপিসিআর সিগন্যালিং। হোয়াট ইজ জিপিসিআর? অ্যাকচুয়ালি জিপিসিআর এর পুরো নামটা হচ্ছে জি প্রোটিন কাপলড রিসেপ্টর। এখানে দুটো জিনিসের কথা আসবে, একটা হচ্ছে জি প্রোটিন এই জায়গাটা, আরেকটা হচ্ছে রিসেপ্টর এই গ্রিন পার্টটা। তো এই জিপিসিআর এই রিসেপ্টর আর প্রোটিন একসাথে কাপলড অবস্থায় থাকে যখন অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, এই যে, তাই এর নাম জিপিসিআর। ওকে, এবার এই জিপিসিআর এই জায়গাটা যারা একটু সেল বায়োলজি পড়েছে বুঝতে পারবে, এটা জাস্ট ফসফোলিপিড বাইলেয়ারটা বোঝাচ্ছে, প্লাজমা মেমব্রেনটা দেখানো হয়েছে। তো জিপিসিআর কোথায় থাকে? প্লাজমা মেমব্রেনে এমবেডেড অবস্থায় থাকে এবং এটা একটা ওই সাপের প্যাঁচের মতো দেখতে, বুঝতে পারছো, সার্পেন্টাইন টাইপের একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন এই জন্য বলা হচ্ছে কারণ এরা প্লাজমা মেমব্রেনের, দেখো, পাক খেয়ে 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 আছে, রাইট? এবং 7বার প্লাজমা মেমব্রেন দিয়ে এইভাবে 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 ক্রস করেছে, তাই 7 ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হয় জিপিসিআর এর রিসেপ্টরটাকে। ওকে ওকে, এবার কি হয়, প্রথমে একটা লাইগ্যান্ড বাইন্ড করে, ঠিক আছে? প্রথমে সিম্পলিফাইড ছবিটা দেখো, দেন আমরা এই ছবিটাতে আসছি। প্রথমে একটা লাইগ্যান্ড বাইন্ড করে, এটা রিসেপ্টরটা দেখো এরকম হয়। অ্যাকচুয়াল রিসেপ্টরটা ট্রান্সমেমব্রেন টাইপের, এখানে কার্টুন টাইপের দেখানো হয়েছে। তো এখানে রিসেপ্টর একটা লাইগ্যান্ড বাইন্ড করে। লাইগ্যান্ড বাইন্ড করলে কী হয়? কনফরমেশনাল চেঞ্জ হয় রিসেপ্টরের। এই যে বেগুনি কালারের যে রিসেপ্টরটা, এর কনফরমেশনাল চেঞ্জ বলতে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়, যেটা কি হয়? ট্রিগার্স দ্য ইন্টারাকশন বিটুইন জিপিসিআর অ্যান্ড নিয়ার বাই জি প্রোটিন। আমি কি বললাম? জিপিসিআর মানে সেখানে একটা রিসেপ্টর থাকবে আর একটা জি প্রোটিন থাকবে। তো যখনই একটা লাইগ্যান্ড এসে বসলো, এখানে দেখো বসেছে, তো এই পাশে থাকা জি প্রোটিনটা তখনই কিন্তু যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে যাবে, এই ইন্টারাকশনটা হয়। এবং যখনই বাইন্ড করে যাবে তখনই জি প্রোটিনের গায়ে একটা জিডিপি লাগা ছিল, সেই জিডিপিটা এক্সচেঞ্জ হয়ে যাবে এবং জিডিপির বদলে জিটিপি অ্যাড হয়ে যাবে। এবং যখনই জিটিপি অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু এই জি প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? এই যে অ্যাক্টিভেশন অফ জি প্রোটিন বাই এক্সচেঞ্জ অফ জিডিপি ফর জিটিপি, যদি এই ছবিটার মাধ্যমে বোঝাই সেক্ষেত্রে বলতে গেলে দেখো, জি প্রোটিন একটা হেটেরোট্রাইমেরিক প্রোটিন, মানে এখানে 3টে সাবইউনিট আছে, আলফা, বিটা অ্যান্ড গামা। এবং এখানে এই ছবিটাতে এই তো দেখানো আছে, এদের সাথে জিডিপি যুক্ত থাকে, জিডিপি গুয়ানোসিন ডাইফসফেট। এবার এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থা, কিন্তু যখন একটা লাইগ্যান্ড এসে বসেছে, দেখো এখানে লাইগ্যান্ড ছিল না, বাট যখন একটা লাইগ্যান্ড এসে বসেছে তখন রিসেপ্টরটার মধ্যে কনফরমেশনাল চেঞ্জেস হয়েছে, মানে একটা স্ট্রাকচারাল চেঞ্জেস হয়েছে, যার জন্য জি প্রোটিনটা যে রিসেপ্টরের গায়ে দেখো লেগে গেছে, এখানে লাগানো ছিল না বাট এখানে লেগে গেছে, অ্যাটাচ হয়ে গেছে। এবং জিডিপিটা বদলে জিটিপি এক্সচেঞ্জ হয়ে গেছে। এবং তখনই এখানে দেখো লেখা আছে জি প্রোটিন ইনঅ্যাক্টিভ, বাট এখানে জি প্রোটিনটা অ্যাক্টিভ অবস্থায় আছে। ওকে, দ্যাটস ইট। এবার নেক্সট স্টেপে কী হয় বলে দিচ্ছি। Then the alpha subunit dissociates from beta gamma complex and activates effector, which is adenyl cyclase. So আমি কি বললাম? 3টে সাবইউনিট নিয়ে তৈরি হয় এই জি প্রোটিনটা, আলফা, বিটা অ্যান্ড গামা। তো যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে জিটিপির সাথে তখন কিন্তু এরা একসাথে আছে, কিন্তু যখনই লাইগ্যান্ড এসে বাইন্ড করার পর এরা রিসেপ্টরের সাথে বাইন্ড করছে এবং জিডিপির বদলে জিটিপি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে কি হয়, এই আলফা সাবইউনিটটা এই বিটা গামাকে ছেড়ে দেয়। দিস ইজ কল্ড ডিসোসিয়েশন, আলাদা হয়ে যাওয়া। এবং তখন এটা কোথায় যায়? অ্যাডিনাইল সাইক্লেজ, যেটা এফেক্টার মলিকিউল জিপিসিআর এর ক্ষেত্রে।
এফেক্টর বলতে কি বোঝায়? এই যে হরমোনটা বা লাইগেন্ডটা এসে রিসেপ্টরে বসলো, এটাকে বলা হয় প্রাইমারি মেসেঞ্জার। প্রাইমারি মেসেঞ্জার কি? প্রাইমারি মেসেঞ্জার হচ্ছে অন্য একটা সেল থেকে যেই মলিকিউলটা টার্গেট সেলে সিগন্যালটা ক্যারি করে নিয়ে আসছে, এরা হচ্ছে প্রাইমারি মেসেঞ্জার। তো এই হরমোনটা হচ্ছে প্রাইমারি মেসেঞ্জার। এবার এ কি করলো, একটা মলিকিউলকে অ্যাক্টিভেট করবে, যেটা পরবর্তী সেকেন্ডারি মেসেঞ্জার বা অন্য মলিকিউলগুলোকে অ্যাক্টিভেট করবে বা তৈরি করবে। ঠিক আছে? তো এই কাজটাই হচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে আলাদা হয়ে গেল আলফা সাবইউনিটটা জি প্রোটিন থেকে, সেটা যে এই এফেক্টরের গায়ে যে বসে পড়ে। জিপিসিআরের ক্ষেত্রে এটা অ্যাডিনাইল সাইক্লেজ হয়ে থাকে। ঠিক আছে? এবার এফেক্টর নর্মালি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, বাট আলফা সাবইউনিটটা যেটা জিটিপির সাথে যুক্ত, সেটা যখনই বসে পড়ে তখন অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভেট হয়ে যায়। এবং অ্যাডিনাইল সাইক্লেজ যখনই অ্যাক্টিভেট হয়ে যায়, তখন কোষের মধ্যে থাকা এটিপি যেটা আছে, সেই এটিপিটাকে সিএএমপিতে এটা কনভার্ট করে দেয়। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর সিএএমপি কি? সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। সাইক্লিকটা ছেড়ে দাও, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন মনোফসফেট। ট্রাই থেকে মনো মানে 3টে থেকে একটা ফসফেট, তার মানে 2টো ফসফেট গ্রুপ বার করে দেয় এই অ্যাডিনাইল সাইক্লেজ। এটা একটা এনজাইম বা এফেক্টর মলিকিউল, এটাও কিন্তু এক প্রকার ট্রান্সমেমব্রেন প্রোটিন। এটাও কিন্তু জিপিসিআর রিসেপ্টরটার মতো এই ফসফোলিপিড বাইলেয়ারে এমবেডেড থাকে প্লাজমা মেমব্রেনে। ঠিক আছে? এটা বেসিক্যালি কী কাজ করে? যখন এটা অ্যাক্টিভেট হয়ে যায় আলফা সাবইউনিট দ্বারা, এটিপিটাকে সিএএমপিতে কনভার্ট করে দেয়। এরপর নেক্সট স্টেপে কী হয়? এটিপি থেকে সিএএমপি কনভার্ট হওয়ার পর সিএএমপি কী করে? এটা এক প্রকার সেকেন্ডারি মেসেঞ্জার। কেন সেকেন্ডারি মেসেঞ্জার বলা হয়? কারণ প্রাইমারি মেসেঞ্জার হরমোন দ্বারা যে সিগন্যালটা ক্যারি হয়েছে সেটা এফেক্টরের মাধ্যমে এখন ক্যাম্প বয়ে নিয়ে যাবে ডাউন স্ট্রিমে, মানে এর পরবর্তী যে স্টেপগুলোতে। ঠিক আছে? তাই এটা সেকেন্ডারি মেসেঞ্জার। এবার এই ক্যাম্প কি করে? সিএমপি পিকেএ বলে এক প্রকার এনজাইম থাকে প্রোটিন কাইনেজে সাইটোপ্লাজমের মধ্যে, যেটা ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এবার ইনঅ্যাক্টিভ অবস্থায় কেন থাকে? কারণ এই পিকেএ এনজাইমের 2টো সাবইউনিট থাকে। একটা হচ্ছে ক্যাটালাইটিক সাবইউনিট, যেটা ব্লু কালার দ্বারা দেখানো হয়েছে, এবং আরগুলো অ্যাকচুয়ালি রেগুলেটরি সাবইউনিট, যেটা অ্যাকচুয়ালি ইনহিবিটরি সাবইউনিট হিসাবে কাজ করে। এই রেগুলেটরি সাবইউনিট যতক্ষণ ক্যাটালাইটিক সাবইউনিটের সাথে যুক্ত থাকে ততক্ষণ কিন্তু পিকেএ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। ক্যাম্পের কাজ কি? এই রেগুলেটরি সাবইউনিটগুলোকে ফসফোরাইলেট করে দেয় বা এর গায়ে যে বসে যায়। ফলে কি হয়? পিকে এর এই যে ক্যাটালাইটিক সাবইউনিটগুলো রেগুলেটরি থেকে আলাদা হয়ে যায় এবং পিকে এটা অ্যাক্টিভ হয়ে যায়। কেন অ্যাক্টিভ হয়ে গেল? কারণ রেগুলেটরিগুলো একে বাধা দিয়ে রেখেছিল এর কাজ করা থেকে। রেগুলেটরি যখনই আলাদা হয়ে গেল, পিকে অ্যাক্টিভ হয়ে গেল। এবার পিকে কি করে? নিউক্লিয়াসে যায়। এতক্ষণ ছিল সাইটোপ্লাজমে কাজ চলছিল, এবার এটা যাবে পিকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে যাওয়ার পর ডিএনএতে যে জিন আছে, ধরে নাও সিআরই জিন, ক্রে জিন, তার উপরে ক্রেব সিআরই বাইন্ডিং যে প্রোটিন বসে আছে, তাকে ফসফোরাইলেট করে। কে করে? পিকেএ, প্রোটিন কাইনেজে। অলওয়েজ রিমেম্বার, কাইনেজ এনজাইম মানেই সেটা কাজ হচ্ছে ফসফোরাইলেট করা। সো এটা ক্রেবকে কী করে? ফসফোরাইলেট করে। এবং ফসফোরাইলেট করলেই ট্রান্সক্রিপশান শুরু হয়ে যায় এই জিনের। ঠিক আছে? এবার যখনই ট্রান্সক্রিপশন শুরু হয়ে যাবে তখনই বেশ কিছু এনজাইম তৈরি হবে, যেগুলো সেলুলার রেসপন্সে সাহায্য করবে। আমরা অ্যাড্রিনালিনের ক্ষেত্রে দেখব, যেগুলো গ্লুকোজকে মানে তৈরি করতে সাহায্য করবে। তো আমরা যদি একবার টোটাল জিসটা দেখে নিই, পুরো স্টেপটা, ঠিক আছে, সেক্ষেত্রে স্টেপ 1-এ কী হচ্ছে?
জিপিসিআর আন্ডারগো কনফরমেশনাল চেঞ্জ আপন লাইগ্যান্ড বাইন্ডিং। যখন জিপিসিআরে একটা লাইগ্যান্ড এসে যুক্ত হচ্ছে তখন তার মধ্যে কনফরমেশনাল চেঞ্জেস হচ্ছে রিসেপ্টারে। তার জন্য জি প্রোটিন যে ওর পাশে গিয়ে বসছে এবং স্টেপ 2তে কী হচ্ছে, জি আলফা সাবইউনিট এক্সচেঞ্জেস জিডিপি ফর জিটিপি। জি আলফা সাবইউনিটের সাথে যে জিটিপি যুক্ত ছিল তার বদলে জিটিপি যে যুক্ত হচ্ছে এবং সেটা বিটা গামা কমপ্লেক্সকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে। এই যে আলাদা হয়ে গেছে এবং এটা আলাদা হয়ে অ্যাডিনাইল সাইক্লেজ, যেটা জিপিসিআরের ক্ষেত্রে এফেক্টার মলিকিউল, তাকে যে এক প্রকার উৎসেচক, এটা একে অ্যাক্টিভেট করছে। কী করে অ্যাক্টিভেট হচ্ছে? সেম জিনিস হয়, এ আলফা সাবইউনিটটা এর গায়ে বসলে কনফরমেশনাল চেঞ্জেস হয়, যার জন্য অ্যাক্টিভেট হয়ে যায়। কনফরমেশনাল চেঞ্জেস বলতে, এটা বায়োকেমিস্ট্রি বললে বোঝা যাবে, বাট স্টিল জেনে রাখো, কনফরমেশনাল চেঞ্জেস বলতে স্ট্রাকচারাল চেঞ্জেস। এবার অ্যাডিনাইল সাইক্লেজ এক প্রকার এনজাইম, যেটা কি করে, এটিপিকে ক্যাম্প বা সিএএমপিতে কনভার্ট করে। দুটো ফসফেট অণু বের করে দিলেই হয়ে গেল, ট্রাইফসফেট থেকে মনোফসফেট। এবার এই সিএএমপি যেটা, সেটা সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করে। স্টেপ 4 যেটা লেখা আছে, এলিভেটেড সিএএমপি লেভেল যখন বেড়ে যায়, অ্যাডিনাইল সাইক্লেজ তো এটিপিগুলোকে সিএমপিতে কনভার্ট করছে, তো সিএমপি বেড়ে গেলে কী হয়, অ্যাক্টিভেট প্রোটিন কাইনেজ এ। প্রোটিন কাইনেজ এ বলে যে এনজাইম, সেটাকে অ্যাক্টিভেট করছে। আমি বলেই দিয়েছি কীভাবে, রেগুলেটরি সাবইউনিটগুলো আলাদা হয়ে যায়। এরপর স্টেপ 5 কী হচ্ছে, পিকেএ যেটা আছে, ফসফোরাইলেট সেভারাল এনজাইমস অ্যান্ড ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরস ডাউনস্ট্রিম, যেমন ক্রেব। ঠিক আছে, তো নিউক্লিয়াসে ভেতর যে ক্রেব বা সিআরইভি বা আলাদা যে প্রোটিনসগুলো আছে, পিকেএ বললাম কাইনেজ, তোর কাজই হচ্ছে ফসফোরাইলেট করা। ও ফসফোরাইলেট করবে এবং এই জিনটা থেকে যাতে এমআরএনএ বা প্রোটিন তৈরি হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। সো দিস ইজ বেসিক্যালি জিপিসিআর, আর এটাই জিপিসিআরের সিগন্যালিং পাথওয়ে। যদি এনি প্রবলেম হয় আরেকবার দেখবে পরে, অতটাও কঠিন না। আচ্ছা, এবার সবসময় জিপিসিআরটা অ্যাক্টিভ থাকলে তো হবে না, যে কোনো জিনিস শুরু হওয়ার যেমন মেকানিজম থাকতে হবে, ইনঅ্যাক্টিভেশনের মেকানিজম থাকতে হবে, রাইট? তো কী করে ইনঅ্যাক্টিভেশন হয়? দেখো, যখন লাইগ্যান্ড এসে বসে আছে, আলফা বিটা গামা সাবইউনিট, যেটা জি প্রোটিন বলছি, রিসেপ্টরের সাথে বাইন্ড করছে বা পরবর্তী কেসগুলো হচ্ছে, কিন্তু যাতে এটা বন্ধ হয়, ইনঅ্যাক্টিভেশন যখন আর দরকার লাগছে না তখন বন্ধ হতে হবে। তো কী করে হয়, জিআরকে বলে একটা এনজাইম আছে। এই জিআরকে বলতে জি প্রোটিন কাপল রিসেপ্টার বা জিপিসিআর কাইনেজ, এটা যে বসে পড়ে রিসেপ্টারের গায়ে যখন ইনঅ্যাক্টিভ করার দরকার হয় জিপিসিআরকে। জিআরকে কাইনেজ এক প্রকার, কাইনেজ মানে কি করবে, সেটা রিসেপ্টরের গায়ে ফসফোরাইলেশন করবে। এবার ফসফোরাইলেশন করলে বিটা অ্যারিস্টিন বলে এক প্রকার অণু সাইটোপ্লাজমে থাকে, সেটা এসে এর গায়ে বসে পড়ে, রিসেপ্টরের গায়ে। এবার যখন বিটা অ্যারিস্টিন বসে আছে তখন কি হয়, এটা ইনহিবিশনের দাগ। জি প্রোটিন যেগুলো থাকে সেগুলো কিন্তু আর যে রিসেপ্টরের গায়ে বসতে পারে না, কারণ অলরেডি বিটা অ্যারিস্টিন রিসেপ্টরের গায়ে বসে আছে। একজনের ওপর নিশ্চয়ই দুজন বসতে পারবে না, ব্লক হয়ে গেছে জায়গাটা, রাইট? এটা হচ্ছে ব্যাপার। এবার এই বিটা অ্যারিস্টিন যখন ইয়ের সাথে যুক্ত থাকে, তোমার রিসেপ্টরের সাথে জিপিসিআরের, এরপর কি হয়, ক্ল্যাথরিন আর এপি2 বলে কিছু প্রোটিন থাকে। এই ক্ল্যাথরিন আর এপি2 যে প্রোটিনগুলো আছে, এইগুলো কি করে, টোটালি যে আছে মেমব্রেনটাকে ইন্টারলাইজ করতে সাহায্য করে। মেমব্রেনটাকে ইন্টারলাইজ করতে সাহায্য করে বলতে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এটা যেটা মেমব্রেন আছে, এই মেমব্রেনটা এরকম একটা কার্ভেচার সৃষ্টি হয় এবং টোটালি বলতে গেলে এন্ডোসাইটোসিস হয়, যেটাকে ইন্টারলাইজেশন বলা হচ্ছে, যেখানে এই ক্ল্যাথরিন আর এপি2টাকে তোমরা এরকম দেখতে পাবে। ঠিক আছে, এটাকে মানে মেমব্রেনটাকে টান করতে, পুল করতে সাহায্য করছে এবং পুল করার পর এই জায়গাটা দেখো, দুটো জায়গাটা এই জায়গাটা আটকে দিচ্ছে, ফলে নিচে দিয়ে এটা একটা ভেসিকেল টাইপের বেরিয়ে যাচ্ছে ভেতরের দিকে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু যেটা আছে জিপিসিআরটা
বিটা অ্যারিস্টিনের সাথে বাইন্ড, AP2 আর ক্ল্যাথরিন এটাকে টানে মেমব্রেনটাকে, তো এইভাবে কিন্তু এন্ডোসাইটোসিস হয়ে এটা ঢুকে যায়, ঠিক আছে। এরপর দুটো জিনিস হতে পারে, দুটো তিনটে জিনিস হতে পারে। এক নাম্বার, এই জিপিসিআরটা ডিগ্রেডেশন হয়ে যেতে পারে লাইসোজোমে, যে যদি আপাতত দরকার না লাগে। আরেক হতে পারে এটা রিসাইকেল হয়ে আবার মেমব্রেনে যেয়ে বসে যেতে পারে, ঠিক আছে, বিটা অ্যারিস্টিনারে ছেড়ে দিয়ে, যদি আবার পরবর্তীকালে সিগন্যালিংয়ের জন্য লাগে সেক্ষেত্রে। আরেকটা হয় বিটা অ্যারিস্টিনের নিজস্ব কিছু সিগন্যালিং পাথওয়ে আছে, জিপিসিআর নয়, অন্য কিছু পাথওয়ে, সেগুলো স্টার্ট হয়ে যেতে পারে। দ্যাটস ইট। ওকে, আরেকবার বলে দিই জিপিসিআর ইনঅ্যাক্টিভ কীভাবে হয়। যখন জিপিসিআর ইনঅ্যাক্টিভ হওয়ার দরকার হয় তখন এটা বুঝবে কীভাবে কখন জিপিসিআর ইনঅ্যাক্টিভ হওয়ার দরকার আছে, যখন সাফিসিয়েন্ট পরিমাণে জিপিসিআরের মাধ্যমে যেই জিনিসগুলো তৈরি হয় সেগুলো তো প্রচুর তৈরি হয়ে গেছে, এবার তো বন্ধ করতে হবে, ঠিক আছে। তো তখন কি হয়, জিআরকে গিয়ে রিসেপ্টরের গায়ে বসে পড়ে। জিআরকে এক প্রকার কাইনেজ এনজাইম, যেটা রিসেপ্টরের গায়ে ফসফোরাইলেশন করে, সেখানে বিটা অ্যারিস্টিন যে বসে যায়। বিটা অ্যারিস্টিন এর সাথে AP2 এবং ক্ল্যাথরিন কিছু প্রোটিন যায় এবং এই মেমব্রেনের গায়ে যুক্ত হয়ে যায়। তারা মেমব্রেনটাকে ইন্টারলাইজ করতে সাহায্য করে, অর্থাৎ এন্ডোসাইটোসিস ঘটাতে এবং নিচের দিকে টানতে। ফলে কি হয়, একটা ভেসিকেল টাইপের ফর্ম হয়ে যায় বা এন্ডোজোম টাইপের ফর্ম হয়ে যায়, যেখানে এই রিসেপ্টরটা থাকে। এরপর এটা বিভিন্ন কিছু জিনিস হতে পারে, পসিবিলিটি আছে। এক তো এটা লাইসোজোমে ডিগ্রেড হয়ে যেতে পারে, এক রিসাইকেল হয়ে মেমব্রেনে চলে যেতে পারে, আরেক বিটা অ্যারিস্টিনের সাথে অ্যাসোসিয়েটেড নতুন কিছু সিগন্যালিং পাথওয়ে স্টার্ট হতে পারে। দিস ইজ দ্য মেকানিজম। এখানে জাস্ট দেখানো আছে যে এই নীলগুলো হচ্ছে জিপিসিআর, তো এগুলোকে কি করে ইন্টারলাইজ করছে, এই ক্ল্যাথরিন আর AP2 এই ক্রস চিহ্ন আর গোল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, দেখো জাস্ট টানছে, পুল করছে মেমব্রেনটাকে, রাইট। লাস্টে এরকম একটা এন্ডোজোম গঠন হয়ে যাচ্ছে, যার মধ্যে জিপিসিআরটা থাকে। ওকে, নাও লেটস অ্যান্সার দ্য কোশ্চেন, যেটা ভিডিওর একদম প্রথমে বলেছিলাম, যে এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন কী করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় বিভিন্ন স্ট্রেস কন্ডিশনে। তো যারা জিপিসিআর বুঝতে পেরেছো তাদের কাছে এটা খুব বাচ্চাদের কথা মনে হবে। দেখো, যখন একটা এপিনেফ্রিন মলিকিউল এসে বসে জিপিসিআরের গায়ে, এটা গ্লুকাগনও হতে পারে, ঠিক আছে, কারণ দুটোই গ্লুকোজের লেভেল বাড়িয়ে থাকে। তো যে কোনো একটা এসে হরমোনের লাইগ্যান্ড এসে বসলো, ঠিক আছে, বসলে কী হবে, রিসেপ্টর অ্যাক্টিভেটেড হবে, জি প্রোটিন অ্যাক্টিভেটেড হবে, অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভেটেড হয়ে এটিপি থেকে সিএমপি তৈরি করবে, সেটা প্রোটিন কাইনেজ একে বা পিকে অ্যাক্টিভেট করবে। এগুলো আমাদের জানা। এরপর দেখো পিকে কী কাজটা করে, ফসফোরাইলেজ কাইনেজকে ফসফোরাইলেজ করে, কারণ কাইনেজের কাজই হচ্ছে ফসফোরাইলেট করা, মানে বেসিক্যালি এই কাজটা করে, একটা ফসফেট গ্রুপ অ্যাড করে দেয়। আবার গ্লাইকোজেন সিনথেসিসকেও একই কাজ করে, একটা ফসফেট গ্রুপ অ্যাড করে দেয়। বাট সমস্যাটা এখানে হয় যে ফসফোরাইলেজ কাইনেজকে ফসফোরাইলেট করার জন্য এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, বাট গ্লাইকোজেন সিনথেসিসকে ফসফোরাইলেট করার জন্য এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবং এটার একটা সুবিধা আছে, দেখো গ্লাইকোজেন সিনথেসিস এমন একটা এনজাইম যেটা কি করে লিভারে, গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে। তাহলে এটাকে যখনই পিকে ব্লক করে দিচ্ছে, তাহলে আর গ্লাইকোজেন তৈরি হতে পারবে না, মানে গ্লুকোজের পরিমাণটা কমবে না। তাহলে গ্লুকোজের পরিমাণটা কমছে না, কমার যে পথটা বন্ধ করে দিল। শুধু বাড়ালে তো হবে না, অন্যদিকে যদি কমে যায় তাহলে তো একই ব্যাপার হয়ে গেল। তো কমানোর পথটা আগে ব্লক করে দিল। এবার বাড়ানোর যে পথটা, ঠিক আছে, বাড়ানোর যে পথটা, অর্থাৎ গ্লাইকোজেনকে ভেঙে নতুন করে গ্লুকোজ তৈরি করা, সেটা করতে সাহায্য করে গ্লাইকোজেন ফসফোরাইলেজ, ঠিক আছে। তাহলে পিকে ওই এনজাইমটাকে কিন্তু অ্যাক্টিভেট করে দিচ্ছে ফসফোরাইলেট করে। ওকে, এখানে লেখা আছে, এত বুঝে লাভ নেই, কার্টুনে চলে আসো। এই জায়গাটা দেখো, পিকে কী করছে, ফসফোরাইলেজ কাইনেজকে ফসফোরাইলেট করছে, যেটা গ্লাইকোজেন ফসফোরাইলেজকে ফসফোরাইলেট করে অ্যাক্টিভ করে দিচ্ছে। এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ কি বললাম, কাজটা কি,
গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করবে। তাহলে এ কী করে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে। কি করে? ধরে নাও n সংখ্যক গ্লুকোজ অণু নিয়ে গ্লাইকোজেন তৈরি হয়েছে, n-1টা গ্লাইকোজেন রয়ে গেল, একটা বেরিয়ে গেল। এই যে সাপোজ এক্সাম্পলের জন্য 4টে গ্লুকোজ মলিকুল আছে, 3টে রয়ে গেল, একটা বেরিয়ে গেল। প্রতিবার যতবার জিপিসিআরে হবে ততবার একটা করে বেরোবে। তো মাল্টিপল টাইমস হলে মাল্টিপল টাইমস গ্লুকোজ এইভাবে প্রোডাকশন হচ্ছে। তো এটা বেসিক্যালি স্কেলেটাল মাসেলে গ্লুকোজ 1 ফসফেট আকারেই রয়ে যায়। আর এমনি আমাদের লিভার সেলসে কী হয়, পরে এটা গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয় এবং শেষে গ্লুকোজে কনভার্ট হয়। গ্লুকোজ ব্লাডের মধ্যে মিশে যায় এবং যে কোনো প্রকার যে স্ট্রেস রেসপন্সগুলো তখন কিন্তু আমরা এই গ্লুকোজ বেড়ে গেলে আমরা হ্যান্ডেল করতে পারি। So this was my class about cell signaling, its types and GPCR. Hope you enjoyed. Thank you for watching till the last. If you have any doubt, please share in the comment box and share your feedback also.